প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ইদানিং আইনজীবীদের উচ্ছৃঙ্খল আচরণ সীমা অতিক্রম করেছে, অনেক দিন থেকেই সেটি চলছে। তো সবচাইতে উচ্ছৃঙ্খল আচরণটি আমার বিবেচনায় হয়েছে গত বছরের 22 আগস্ট। একজন সুপ্রিম কোর্ট আইনজীবী অন্য আইনজীবীদের দ্বারা ছুরিকাহত হয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই, আর তার নাম ছিল ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি আওয়ামীপন্থী আইনজীবী বলে পরিচিত, আওয়ামী অ্যাক্টিভিস্ট ধরা যায়। তো আজকাল আইনজীবী বলতে শুধুই আইনজীবী এরকম নেই, আইনজীবীরা শতধা বিভক্ত। কেউ আওয়ামী আইনজীবী, কেউ বিএনপিপন্থী আইনজীবী, কেউ জামায়াতপন্থী আইনজীবী। শুধু আইনজীবী এমন লোকের সংখ্যা খুব কম আছে আদালত প্রাঙ্গণে বা আইন পেশায়। তো মিস্টার আশরাফুল ইসলাম, তিনি একজন ব্যারিস্টার, হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তাকে ছুরিকাহত করেছেন তারই কলিগরা, তার সঙ্গে আইন ব্যবসা করেন, আইন প্র্যাকটিস করেন, তারাই তাকে ছুরিকাহত করেছেন। এটি ভয়ঙ্কর সংবাদ, এটি ঘটেছিল এই সংবাদটা। এছাড়াও আইনজীবীদের গত 1.5-2 বছরে বেশি ঘটেছে বিষয়টি। গত 2 বছরে আইনজীবীদের দেখা গিয়েছে বিচারকদের সঙ্গে তর্ক লিপ্ত হতে, বিচারকদের হুমকি দিতে। কারণও ছিল, কারণ তারা ছিলেন আওয়ামীপন্থী আইনজীবী। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের আমল, তো আইনজীবীদের দলীয়ভাবে তারা খুব পোক্ত ছিলেন, সব জায়গায় একটা ক্ষমতা, একটা দাপট এরকম নিয়ে চলতেন। তো বিচারকদের তারা গণ্যই করতেন না, ধমক দিয়ে কথা বলতেন। অসংখ্যবার হয়েছে, দেখেছি। ব্রাহ্মণবাড়িয়ায় এমন একটি ঘটনা ঘটেছিল। তো তখন হাইকোর্ট পর্যন্ত এই বিষয়ে তাদের অবজারভেশন জানিয়েছে, নিন্দা করেছে আইনজীবীর আচরণকে, বিচারকের সঙ্গে আচরণকে। তো অনেক দিন থেকে এই বিষয়গুলো চলছে, খুবই বাজে অবস্থায় চলে গেছে। আর আইনজীবীদের 5 আগস্ট পরবর্তী সময়, জুলাই অভ্যুত্থান পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময় আইনজীবীদের এই উচ্ছৃঙ্খলতা আরও সীমা অতিক্রম করেছে সর্বকালের। তো কেউ কেউ হয়তো আমাকে এখন বলবেন যে আইনজীবীরা বিভিন্ন সময় দেখেছি বিচারপতি মানিককে নিয়ে যাওয়ার সময় তার উপর হামলা করেছে, ফারজানা রূপাকে থাপ্পড় মেরেছে, বা তার হাজব্যান্ড শাকিল আহমেদকে ঘুষি মেরেছে। এগুলো তো ঠিকই আছে, আমরা কেউ কেউ হয়তো জাস্টিফাই করবার চেষ্টা করব। জানি হাসিনার প্রতি আমাদের যে ক্ষোভ আছে, আওয়ামী লীগের প্রতি আমাদের যে রাগ আছে, তারা আমাদের প্রতি যে আচরণ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এই জন্য আমাদের মনে রাগ আছে। কাছে পেলে এটা ঘুষিও মেরে ফেলতে ইচ্ছে করতে পারে সেটি। আপনি আর আমি এটি চাইতে পারি, কিন্তু একজন আইনজীবী কিন্তু চাইতে পারেন না। আইনজীবীর পেশাটি যে কারোর জন্যে না, এই পেশার জন্য বিশেষ লেখাপড়া করতে হয়। শুধু লেখাপড়াই করতে হয় না, এলএলবি পাস করতে হয়, বা অনার্স সহ এলএলবি অনার্স এলএলএম পাস করতে হয়, কিংবা বাইরের থেকে বার এট ল ডিগ্রি আনতে হয়, অর্থাৎ একটি ডিগ্রি লাগে। শুধু তাই না, বার কাউন্সিলের মেম্বার হতে হয়, তাও আবার পরীক্ষা দিয়ে। তো এত সব কিছু করবার পর কেউ একজন আইনজীবী হয়ে ওঠেন। তো একজন আইনজীবী কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে না। ইচ্ছে করে যদি পৃথিবীটাকে লাথি মারা যায় না, রাগ সংবরণ করতে হয়। কিন্তু দেখছি আমরা আইনজীবীরা পারছেন না, শুধু পারছেন না তা না, বাজেভাবে ফেল করছেন তারা আবেগ নিয়ন্ত্রণ করতে। আর বিষয়টি যদি এমন হতো যে তারা আইনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, তারা প্রত্যেকটা আইনজীবী ধর্মপুত্র যুধিষ্ঠির, নীতি নৈতিকতার বাইরে এক চুলও নড়েন না, এমন যদি হতো তাহলে বুঝতাম যে তারা সর্বক্ষেত্রে এরকম প্রতিবাদী। তো না, কিছু ক্ষেত্রে নিজের এজেন্ডার সঙ্গে যায় না, নিজের আইডিওলজির সঙ্গে যায় না, ভিন্ন আইডিওলজির লোক, তখন তারা ব্যতিক্রমী, আইন হাতে তুলে নিচ্ছেন। অন্য ক্ষেত্রে আবার তারা অন্যরকম, খুবই মিডিওকার, খুবই সাধারণ। তো এই বিষয়গুলো ঘটছে অনেকদিন থেকে। আর এর পেছনে কারণ ব্যাখ্যা করেছেন আইনবিদরা। আমি বলছি না, আমি বললে তো এটি আইনজীবীরা আমার উপর রেগে যাবেন। আমি কে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার? তাদেরই পেশার একজন স্বনামধন্য ব্যক্তির নাম নিচ্ছে। তিনি হলেন শাহদিন মালিক, সংবিধান বিশেষজ্ঞ। তিনি সাম্প্রতিককালে একটি মন্তব্য করেছেন সংবাদপত্রের সঙ্গে, যুগান্তরের সঙ্গে। তার মন্তব্যটি হলো, দেশে এখন মানসম্মত আইনজীবী তৈরি হচ্ছে না। এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি যুগান্তরকে বলেন, আইন পেশার মান এখন নিম্নগামী। এর প্রধান কারণ হলো নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল থেকে সনদ নিতে যে যোগ্যতার প্রয়োজন পড়ে তা অনেকটাই শিথিল করা হয়েছে। এটি আমার অতীতের একটি ভিডিওতে আমি বলেও ছিলাম
শুধু এখন থেকে না, শাহদিন মালিক তো এখনকার কথা বলেছেন। আসলে এই আইন পেশায় বার কাউন্সিলের সনদ পাবার যে যোগ্যতা, সেখানে যেরকম শক্ত একটি ভাইবা হবার কথা, হয় না বহু বছর থেকে। 90 দশক থেকে বন্ধ হয়ে গেছে হওয়া। বিএনপি প্রথমবার 91-তে বিএনপি যখন ক্ষমতায় আসলো, ফেয়ার নির্বাচনে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হলো, সংসদীয় সরকারের। তখন আমার এক আত্মীয়, আমি তাকে আত্মীয় হিসেবে অনেক ভালোবাসি, তিনি একজন লয়ার বাই ডেফিনিশন অ্যাটলিস্ট, কিন্তু লয়ার হবার তার কোনো রকমের যোগ্যতা নেই। তিনি ল প্র্যাকটিস করছেন অন্তত আমি ধরে নিচ্ছি 3 দশক ধরে। 3 দশকেও আমার সন্দেহ হয় যে লয়ার বানান তার এখনো ঠিকঠাক আসে কিনা, অ্যাডভোকেট কিংবা লয়ার এই বানানগুলো ইংরেজিতে করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো তিনিও কিন্তু বার কাউন্সিলের সনদ পেয়েছিলেন, তখন বিএনপি আমল। বার কাউন্সিলের ভাইবা বোর্ডে তাকে প্রশ্ন করার চেষ্টা করা হয়েছিল, মেম্বারদের কেউ একদিন প্রশ্ন করছিলেন। তখন বিএনপি আমলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, যিনি একসময় স্পিকার ছিলেন, এবং স্পিকার থাকা অবস্থায় তার যে সরকারি বাসা সংসদ ভবনের, সেখান থেকে তিনি সরকারি ফার্নিচারও বাসায় নিয়ে গিয়েছিলেন, সোফা থেকে শুরু করে আরও অনেক কিছু। পরবর্তীতে তাকে এটির জন্য বড় জরিমানাও দিতে হয়। তো সেই মহোদয়, সেই হজরত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তো তিনি, যিনি তাকে প্রশ্ন করছিলেন আমার আত্মীয়কে, তাকে নিবৃত্ত করেন, এই আমাদের ছাত্র দলের ছেলে, ছেড়ে দাও, ঝামেলা করো না। তো প্রশ্ন করতে দেওয়া হয়নি, আর প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যেত না আমার আত্মীয়র কাছ থেকে, কোনো সম্ভাবনা ছিল না পাওয়ার। তো আসলে এরকমই যাচ্ছে, ও আমাদের ছাত্র দলের, ও আমাদের ছাত্রলীগের, ও আমাদের অমুক দলের, এইভাবেই গত কয়েক বছরে, অনেক বছরে, অন্তত 3-4 দশক ধরে লয়ার পয়দা হয়েছে এখানে। তাই অনেকে বলেন বটগাছের উকিল, বটগাছের তলার উকিল। তো ব্যতিক্রম তো আছে, ব্যতিক্রমী যারা তারা মনে কষ্ট নেবেন না, নিশ্চয়ই আপনারা যোগ্যতা আছে, আপনাদের লেখাপড়া করে উকিল হয়েছেন, জাজ হয়েছেন, আপনাদের কথা আলাদা। কিন্তু বাকিদের কথা বলা হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি নিজেও কয়েকজন লয়ারের শরণাপন্ন হয়েছিলাম বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে। আমি দেখেছি তাদের যে লেখাপড়া, ডিজাস্টার, ক্যাটাস্ট্রফিক পুরো বিষয়টি। তো মঞ্জিল মোর্শেদ, তাকেও আপনারা চিনেন প্রিয় দর্শক, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। তিনি বলেছেন লয়ারদের এই যে অধঃপতন, লেখাপড়া নেই, যোগ্যতা নেই, এর কারণ হলো তাদের হোলসেল রাজনীতিতে জড়িয়ে পড়া। পাইকারিভাবে সবাই রাজনীতি করছেন, লেখাপড়ার সময় পাচ্ছেন না, তাই মান ডিটেরিওরেট করেছে, কমে গিয়েছে। তো এই জন্যে তাদের আচরণ এরকমই হচ্ছে। যারা লেখাপড়া জানে না, ঠিকঠাক মতো লয়ার হয়ে গেছে, কালো কোট পরে, আচরণ তাদের কেমন হবে? একজন লয়ারের জাতিসংঘের যে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস, বেশিরভাগ লয়ারকে এটি পড়তে দিলে, ইংলিশ যে টেক্সট আছে সেটি যদি পড়তে দেওয়া হয়, যে টেক্সটটি একটু পড়ো, নিজে বুঝো, আমাদের বুঝিয়ে দাও, আই ডাউট ইট 1 লক্ষ লয়ারের মধ্যে 10 জন পারবেন কিনা আমার সন্দেহ আছে। পারবেন না। এমনকি এটি যথার্থ বাংলাও ঠিকঠাক পড়ে দেওয়া, নিজে বোঝা, হৃদয়ঙ্গম করা, যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কি বোঝাচ্ছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ কনসার্ন্স, কি বোঝাচ্ছে এগুলো আলাদা করে একটু বুঝিয়ে দিন। পারবে না। তো তাই তারা যদি লয়ার হয়, তারা কি আচরণ করবে? তাদের আচরণে কি মানবাধিকারের প্রতিফলন ঘটবে? তারা কি আসামেরও যে মানবাধিকার হয়, এমনকি শেখ হাসিনারও মানবাধিকার আছে, শেখ হাসিনার মতো পিতাসেরও মানবাধিকার আছে, তাকে কাছে পেলে যত ইচ্ছে করবে এটা ঘুষি চালিয়ে দেওয়া যাবে না, তাকে আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। বিষয়টি এরকম। তো যাই হোক, তো এই আইনজীবীদের উচ্ছৃঙ্খলতা নিয়ে কথা হচ্ছিল গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, এবং বিচারক ছিলেন হাসিবুল্লাহ পিয়াস। জনাব হাসিবুল্লাহ পিয়াসের এজলাস চলছিল গতকাল বৃহস্পতিবার। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আমরা যেটিকে বলি, সেখানে জনাব হাসিবুল্লাহ পিয়াস এজলাসে ছিলেন। আর সেখানে জামিনের শুনানি হচ্ছিল ইউটিউব সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। তার ইউটিউবে একটি চ্যানেল আছে, মানচিত্র নামক চ্যানেলে তিনি কথা বলেন। আমি তাকে আগে থেকে ফলো করিনি, টু বি অনেস্ট। আমি তাকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে তার ভিডিও মাঝে মধ্যে দেখছি এই জন্যে, তার বক্তব্য আমার খুব ভালো লাগে সেজন্য না।
তিনি বক্তা হিসেবে, আলোচক হিসেবে, বিশ্লেষক হিসেবে অত্যন্ত মিডিওকার, কোনো ক্লাসে পড়েন না। আমি আগেও আমার দু একটা ভিডিওতে বলেছি, আমি দুঃখিত, আমি বলতে হচ্ছে আমাকে। কেউ কেউ হয়তো বলবেন আপনি এভাবে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেন কেন? আমি কাউকে আক্রমণ করছি না। যিনি প্রিটেন্ড করছেন তিনি যা না তা, তখন আমাকে এটা বলতে হচ্ছে। তিনি সাংবাদিক বলছেন নিজেকে, অন্যেরা বলছে তিনি সাংবাদিক, অন্যেরা বলছে বিশিষ্ট আলোচক, বিশিষ্ট বিশ্লেষক। তো সেই জন্য তাকে আমার আদ্যপান্ত তার আমার জানতে হয়, দেখতে হয়, ময়না তদন্ত করতে হয়। তা আমার ময়না তদন্তে বেরিয়ে এসছে লেখাপড়ায় ভীষণ দুর্বল এই মঞ্জুরুল আলম পান্না, এতটাই দুর্বল যার পর নেই। আমি এখন আর এই আলোচনাটি করবো না, আমি করেছি দু একটি ভিডিওতে। তো সেই পান্না গত একটি বছর ধরে কেউ যদি তার চ্যানেলে 10 মিনিট ঘুরে আসেন, শুধু থাম্বনেইলগুলো দেখবেন, আপনাদের আইডিয়া হয়ে যাবে, টাইটেলগুলো দেখবেন তিনি কেমন ভিডিও বানান, কি বার্তা দেন জাতিকে। ভয়ঙ্কর একটি খেলায় মেতেছিলেন মঞ্জুরুল আলম পান্না। হি ওয়াজ প্লেইং আ ডেঞ্জারাস গেম। তার প্রতিটি ভিডিও সরকারের বিরুদ্ধে, পাবলিককে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকটি ভিডিও রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে কোনো না কোনোভাবে। রাষ্ট্রদ্রোহী একজন আমার বিবেচনায় পান্না। তো আমি আমার একাধিক ভিডিওতে তাকে গ্রেপ্তার করুক সরকার আমি চেয়েছি। তো শেষ অবধি গ্রেপ্তার হয়েছে আমাদের যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখানে সাম্প্রতিককালে যে আওয়ামী মানে মুক্তিযুদ্ধের ছদ্মাবরণে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার জন্য, সংবিধান নিয়ে কথা বলার জন্য একটা আওয়ামী মিটিং চলছিল। সেখানে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, যিনি হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন, তিনি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ছিলেন। মঞ্জুরুল আলম পান্না ছিলেন বিশিষ্ট আলোচক হিসেবে। তো সেখান থেকে গ্রেপ্তার হন পান্না এবং বাকিরা। তো তাদের জামিনের আবেদন চলছে, জামিন হচ্ছে না। তো গতকালও জামিনের আবেদন ছিল, শুনানি ছিল। সেখানে পান্নার জামিনের আবেদনের ব্যাপারে আমি বলবো তাকে জামিন না দেয় ভালো। কেন ভালো? রাষ্ট্র একটু ভালো থাকবে। পান্না উস্কানিমূলক কন্টেন্ট আর বানাতে পারবে না। তাই কিছুদিন তার ওখানে থাকাই ভালো। সরকারি মেহমানখানে থাকলে লসের কিছু নেই, একটু ফ্রি থাকলো, আরামে থাকলো, প্রেশার নেই তেমন কোনো। কিছুদিন সেখানে থাকতে পারে পান্না, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু পান্নার শুনানিকালে, এবং প্রিয় দর্শক আপনাদের জানা আছে, কোনো কোর্টরুমে কিন্তু সাংবাদিকরা থাকতে অ্যালাউড, যদি বিশেষ কারণে জাজ তাদেরকে বার না করেন, তাদেরকে বাধা না দেন। তো নর্মালি সাংবাদিকরাও থাকেন, লয়ার তো থাকেনি। গতকাল যখন এজলাস শুরু হলো, তখন কিছু আইনজীবী, সময় টিভির একজন সাংবাদিক সেখানে ছিলেন, বাংলা আউটলুকেরও কেউ একজন ছিলেন সেখানে। তো সময় টিভি থেকে ছিলেন আসিফ হোসেন সিয়াম। তো সাংবাদিক আসিফ হোসেন সিয়ামকে বেরিয়ে যেতে বলেন সেই এজলাস কক্ষ থেকে আইনজীবীদের একজন। তো তাকে, তিনি বেরিয়ে যাচ্ছিলেন না, আইনজীবীদের সঙ্গে তিনি তর্ক করছিলেন। এই বিষয়ে একাধিক ভিডিও বিভিন্ন জায়গায় আছে, দেখা যাচ্ছে। সেখানে কোনো এক ভিডিওতে এইটিও বলতে শোনা যায়, কেউ একজন বলছেন সাংবাদিককে মাইরেন না, এরকম একটি বক্তব্য সেখানে আছে। আর লয়াররা সাংবাদিকদের বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তো এক পর্যায়ে এই আসিফ হোসেন সিয়ামকে মারধর করা হয়, তাকে টানা হেঁচড়া করা হয়। থাম্বনেইলে আমি তার ছবিটি দিয়েছি, তার এখানে রক্তাক্ত দেখা যাচ্ছে, নখ লেগেছে বা তাকে গলায় চাপ দেওয়া হয়েছে। তো তিনি স্লাইটলি ইনজার্ড হয়েছেন, আহত হয়েছেন, এবং সেটি করেছে লয়াররা। এটি ভয়ঙ্কর ব্যাপার। তো পুরো পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন জাজ সাহেব তিনি জায়গা ত্যাগ করেছেন, তিনি তার এজলাস ছেড়ে চলে গিয়েছেন। তো আমি জানি না তার এখানে কোনো ভূমিকা ছিল কিনা। তিনি চলে না গিয়ে চাইলে তিনি শক্ত অবস্থান নিতে পারতেন, উকিলদের নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতে পারতেন, তার যদি আত্মবিশ্বাস থাকতো। আমি এই কথা বিশ্বাস করি না যে উকিলরা সেই সময় টিভির সাংবাদিক আসিফকে ছেড়ে জাজকে গিয়ে ধরতেন গলা টিপে। আমি সেই কথা বিশ্বাস করি না। এত সাহস সেই জলি এলএলবিরা পেত না, এই অর্ধশিক্ষিত কালো কোটেরা এত সাহস পেত না, জাজ সাহেবের গলা টিপে ধরতেন না। তাই জাজ সাহেবের উচিত ছিল নিজের জায়গায় দাঁড়িয়ে শক্ত একটি ধমক দেওয়া, এমন ধমক যে কালো কোট নষ্ট করে ফেলে, প্যান্টস নষ্ট করে ফেলে, মুতো করে দেয় প্যান্টস, এমন একটি ধমক। আমি হলে তাই করতাম, মুতো করে দেওয়া যেত তাদেরকে, সেই বিএনপি দুদুর ভাষায়। এটি না করে তিনি পালালেন, আমি বলবো এজলাস ছেড়ে পালালেন। এটি কতখানি দায়িত্বশীলতার পরিচয় জাজ সাহেব দিয়েছেন আমি জানি না। তো
এমন কথা বলা আমাদের 5 আগস্টের আগে পর্যন্ত নিষিদ্ধ ছিল, কারণ আদালত অবমাননা হতো, আমি কন্টেম্পট অফ কোর্টের মামলা খেতাম। বাট এখন পারছি। অধ্যাপক ইউনূসের সরকার আমার এই বেয়াদবি সহ্য করবে মনে হচ্ছে। তাই বলছি, জাজ সাহেব দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। তাহলে বিষয়টি আমরা আরও সুন্দরভাবে পেতে পারতাম। উকিলরা, এই কালো কোটধারীরা একটি শিক্ষা নিত, যেরকম উচ্ছৃঙ্খল আচরণ করলে জাজ সাহেবরা আমাদের নিয়ন্ত্রণ করবেন, ধমক দেবেন। তাই একটি কষিয়ে ধমক দেওয়া দরকার ছিল এই অর্ধশিক্ষিত উকিলদের। কোনো শিক্ষিত উকিল এমন কাজ করতে পারেন না, আই ডোন্ট বিলিভ ইট। যদি ঠিকঠাক লেখাপড়া করে থাকেন, এলএলবি ভালো করে স্টাডি করে, ভালোভাবে বার কাউন্সিলের ভাইবা দিয়ে উকিল হয়ে থাকেন, তাহলে যে আচরণ তারা করছেন গত অনেক দিন থেকে, এই আচরণ তারা করতে পারেন না, কারোর সঙ্গে না। দয়া করে কেউ আমাকে বোঝাবার চেষ্টা করবেন না যে অমুক আওয়ামী ছিল, অমুক বাকশালী ছিল, তার প্রতি ক্ষোভ ছিল। হ্যাঁ, খুব সাধারণ মানুষের থাকবে, উকিলের থাকতে পারবে না, তাহলে সে উকিল বলে গণ্য হবে না। আর নিজে সারাক্ষণ ফেসিবাদ বিরোধী কথা বলবো, ফেসিবাদের বিরোধিতা করবো, ফেসিবাদের অমুক নিষিদ্ধ হোক, তমুকের নিষিদ্ধ চাই, ভালো কথা। কিন্তু আমার আচরণ যদি ফেসিবাদীর মতো হয়, সব কিছু আমি মার মুখ হই, লোককে ঘুষি লাগাই, মারি, হাত তুলি, আমি আবার কোন গণতান্ত্রিক? আমিও তো বড় ফেসিবাদী। তাহলে এটি স্ববিরোধিতা চূড়ান্ত মাত্রায়। তাই এই স্ববিরোধিতাকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনোভাবেই না, যেই করুক, যার বিরুদ্ধেই করুক, অ্যাবসলিউটলি নট। এটি কখনো অ্যালাউড হতে পারে না সভ্য সমাজে। তো তাই যা হলো, এটি আমি তীব্র নিন্দা করছি। আগেই বলেছি, পান্নার শুনানি ছিল। হ্যাঁ, পান্না ভিতরে থাকলে আমি খুশি, এবং আরও অনেকেই খুশি আপনারা, আমি জানি, যারা দেশের ভালো চান, দেশকে ভালোবাসেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চান না, তারা পান্নার ভেতরে থাকাটাকে ওয়েলকাম করবেন। আই ডু দ্য সেম। বাট সেখানে সময় টিভির সাংবাদিককে কেন পেটাতে হবে? আমি কোনো কারণ দেখি না, কোনো কারণে না। এমনকি সেই সাংবাদিক যদি হাসিনার পক্ষেও কোনো কথা বলে থাকে, পান্নার পক্ষেও কোনো মন্তব্য করে থাকে, যে পান্নাকে ছেড়ে দেওয়া হোক বা পান্নাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে কিনা, সেটি জাজ সাহেব দেখবেন। উকিলদের ওখানে করবার কিচ্ছু নেই। হ্যাঁ, মুখে মুখে কথা হতে পারে, তর্ক হতে পারে। একজন উকিলের হাত কি করে উঠবে একজন সাংবাদিকের উপরে? এটি কি করে সম্ভব? ইটস আনবিলিভেবল। আমি তো বিশ্বাস করতে পারছি না বিষয়টি। আর এইসব উচ্ছৃঙ্খলতা বেড়েই চলছে। তাহলে এই যদি হয়, তাহলে উকিলদের কেউ দাম দেবে না, এখনই দিচ্ছে না। একটা সময় আসবে, উকিল শুনলে মানুষ মুখ আরেক দিকে ফেরাবে। তারা কি তাই চান? আমি তো মনে করি না যে তারা তা চান। এই পেশাটি সম্মানের ছিল এক সময়, এবং উকিল সাহেবরা সম্মানিত ব্যক্তি বলে গণ্য হতেন। আমি বিশ্বাস করি তারা চেষ্টা করলে তারা সেই সম্মানের জায়গাটিতে আবার যেতে পারবেন। ক্রমশ এটিকে দুর্বল করে দেওয়া মোটেই ঠিক হবে না। তাদের পেশার প্রতি অবিচার করা হবে, এটি মোটেই না। আর প্রিয় দর্শক, আমি থাম্বনেইলে একটি ছবি জুড়ে দিয়েছি, বলিউডের একটি ফিল্ম, 2012 সালের, এখন থেকে প্রায় 2013 সালের, 12 বছর আগে সেই ফিল্মটি রিলিজ হয়েছিল বম্বেতে, বলিউডে, জলি এলএলবি। এটি কোর্টরুম ড্রামা, একটি চমৎকার। আমি মনে করি আইনের প্রত্যেক ছাত্রের এই জলি এলএলবি দেখা দরকার। এটি সিকুয়েলও বেরিয়েছে, জলি এলএলবি 1, 2 বেরিয়েছে কিনা আমি এখনো জানি না, বাট 1 বেরিয়েছে। জলি এলএলবি 1-এ অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি, থাম্বনেইলে যার ছবি আছে আপনারা অনেকেই চেনেন, আমার পছন্দের অভিনেতাদের একজন। আর সিকুয়েলে অভিনয় করেছেন অক্ষয় কুমার বলি আমরা যাকে। তো আমি জানি অনেকে আমার উপর রেগে যাবেন আমি কেন মুভির কথা বলছি, কারণ ইন্ডিয়ান মুভি, বলিউড, আমি দুঃখিত, আমি অতটা ভারতের বিরুদ্ধে আমি অতটা কট্টর না। আমি ভারত বিরোধিতা করি যতখানি দরকার। যখন তারা আমাদের মুসলমানদের উপর বিনা কারণে অত্যাচার করে, হামলা করে, সংখ্যালঘুদের নির্যাতন করে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কন্টেন্ট বানায়, আমি নিন্দা করি, আই কন্ডেম। আমি চরমভাবে নিন্দা করি, ঘৃণা করি, বক্তব্য রাখি, কথা বলি। বাট অন্য ক্ষেত্রে আমার কোনো ভারত বিরোধিতা নেই, থাকতে পারে না। কারণ ভারতের জনগণের বিরুদ্ধে আমার কিচ্ছু বলবার নেই। পিপল আর পিপল, কি আমার দেশের, কি আমেরিকার, কি ইন্ডিয়ার। এবং আমাদের যখন 5 আগস্ট এর পূর্ববর্তী সময়ে, আমাদের যখন জুলাই অভ্যুত্থান হলো, জুলাই আন্দোলন চললো, ভারতের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা আমাদের হয়ে মিছিল করেছে, আমাদের আন্দোলনের পক্ষে তারা বয়ান তৈরি করেছে, কেউ কেউ জেল খেটেছে। তাহলে সেই ইন্ডিয়ান ভাই বোনদের কী করবো, কোথায় রাখবো তাদেরকে? তাই হোলসেল ভারত বিরোধিতা আমি বিশ্বাস করি না, আমি দুঃখিত। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমার কিচ্ছু করবার নেই, দুঃখ প্রকাশ ছাড়া। যেখানে প্রয়োজন সেখানে আমি চরম নিন্দা করব, মিছিল করব, প্রতিবাদ করব, দাঁড়িয়ে যাব, প্রতিবাদ লিপি পাঠাবো। বাট যেখানে দরকার নেই আমি বিরোধিতা করবো না। সো আমি মাঝে মধ্যে মুভির কথা বলি, আমি সেটি বলবো, প্রাসঙ্গিক হলে বলবো। সাম্প্রতিককালে আমি অধ্যাপক ইউনূসের কোনো একটি বিষয়ের সঙ্গে শাহরুখ খানের তুলনা করেছিলাম, প্রাসঙ্গিকভাবে করেছিলাম। তখন কেউ কেউ মন্তব্য করেছিলেন আমি কেন মুভির কথা নিয়ে আসি। আমি আনবো, আমার কন্টেন্ট তৈরি করার স্বার্থে আমি যদি প্রয়োজন মনে করি, প্রাসঙ্গিক মনে করি, অবশ্যই আমি তা করবো। এটুকু স্বাধীনতা আমার থাকতে হবে। তো তাই আমি বলছিলাম যে আইনের ছাত্র মাত্রই সেই মুভিটি দেখা দরকার। সেই মুভিটি দেখিয়েছে
একজন আইনের ছাত্র, একজন লয়ার যদি লেখাপড়ায় দুর্বল হন, কি ভয়ঙ্কর বিষয় ঘটতে পারে। খুবই হাস্যরসাত্মকভাবে দেখানো হয়েছে। আমি এই বিষয়ে আগেও ভিডিও করেছিলাম, ইন কেস আপনি না যদি দেখে থাকেন তাহলে বলছি। সেখানে লেখাপড়ার দুর্বল উকিলের চরিত্রে অভিনয় করছিলেন আরশাদ ওয়ারসি। তো তিনি কোর্টরুমে দাঁড়িয়ে প্লিড করবার সময় তার মক্কেলের পক্ষে তিনি প্রসিকিউশনের জায়গায় বলছিলেন প্রস্টিটিউশন। কারণ তার জানা ছিল না, কারণ নিজে যেহেতু লেখাপড়া করেননি ভালো, লোক মুখে শুনে ইংরেজি বলবার চেষ্টা করছিলেন, তাই প্রসিকিউশন তার মুখ দিয়ে আসছিল না। প্রসিকিউশন কথাটি আমরা আদালতে ব্যবহার করে থাকি, কারো বিরুদ্ধে অভিযোগ আরোপ, কাউকে শাস্তি প্রদান করবার ব্যবস্থা, প্রসিকিউশন। প্রসিকিউট ভার্ব থেকে এসেছে, আবার ওটার থেকে এসেছে প্রসিকিউটর, আমরা বলি পাবলিক প্রসিকিউটর, পিপি, যিনি মানুষকে অভিযুক্ত করেন, অভিযোক্তা। তো প্রসিকিউশন শব্দটি তিনি জানতেন না, তার মুখ দিয়ে আসছিল না, প্রস্টিটিউশন আসছিল, যার বাংলা হলো পতিতাবৃত্তি। ভয়ঙ্কর কথা, দুটো বিষয় একসঙ্গে মেলানো। তো জাজ সাহেব তাকে ধমক দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সনদ বাতিল হবে যদি তিনি এরকম লেখাপড়া নিয়ে কোর্টে দাঁড়ান। তা আমাদের আসলে এই অবস্থা হয়ে গিয়েছে, আমাদের দেশে জুলিয়া এলবির সংখ্যা একদম বেড়ে গিয়েছে প্রচণ্ড রকমের। এটি একটি ভীতিকর বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।